একটু আগে আমাদের একজন আলোচক তার জায়গা থেকে যেটা বললেন যে আমরা যদি শুরুর দিক থেকে দেখি সরকার বেশ কিছু জায়গায় আমরা মনে করছি যে আমরা এখানে প্রতারিত হয়েছি। কোথায় কোথায় ধরেন আমরা যখন প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হলো না, আমরা মনে করলাম যে আমরা প্রতারিত হয়েছি। যখন আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এই গণভোটটাই তো অবৈধ, এটা তো হতেই পারে না এই প্রসেসে, আমরা মনে করলাম আমরা প্রতারিত হয়েছি। কারণ যেই ভোটাররা 50% ভোট দিয়ে তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওই একই ভোটাররা তো 70% ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাহলে যখন এই শব্দটা পর্যন্ত চলে আসে যে গণভোট তো এটা এক হিসেবে অবৈধ, তখন আমরা ফিল করে প্রতারিত হয়েছি। আমাদের সাথে যুক্ত আছেন এলাহি নওয়াজ খান, তার কাছে একটু আসতেই চাই। আমরা বিরোধী দল এবং সরকারি দলের আসলে বক্তব্য শুনছিলাম। আস্থাহীনতার জায়গাটি বিরোধী দলের কাছে সরকারি দলের প্রতি দিনকে দিন কি প্রকট হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আস্থাহীনতার ব্যাপারটা তো আমরা যেটাকে বলি ফ্যাসিবাদী শাসন, এক পেশে একদলের শাসনের বহু বছর কাটানোর পর নিঃসন্দেহে আস্থাহীনতার একটা ব্যাপার ঘটেই গেছে। তো যে ব্যাপারটা প্রথমে আমাদের সামনে এসে যায় সেটা হলো যে আমাদের যে ডেমোক্রেসিতে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি সেটা হলো যে সব দাবিকেই আমরা অস্বীকার করার চেষ্টা করি, এক ধরনের ইগো আমাদের কাজ করে এবং আমরা কোনো কিছু বিরোধী দলের কোনো কিছু সহজে মেনে নিতে চাই না। আর দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলার সাথে এটা একটা বড় পরিবর্তনের পরে এখন যে একটা কি বল আমরা যেটাকে বলি যে গণতন্ত্রকে প্র্যাকটিস করার যে সুযোগটা আমাদের সামনে আসছে, এই জায়গাটায় সকল পক্ষের আস্থা এবং সহনশীলতা দরকার। নিঃসন্দেহে প্রথম দিকে কিছু ধাক্কা আমরা অনেক খেয়েছি, বিশেষ করে কতকগুলি নিয়োগের ক্ষেত্রে ব্যাংক বলেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা কিছু ধাক্কা খেয়েছি। কিন্তু একই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করছি যে বাংলাদেশের আমার খুব মজা লেগেছে যে কয়েকদিন আগে একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে এমন একটা কথা বলল, আমি এভাবে কখনো ভাবিও নাই, যদিও এটার মধ্যে তার মতো করে সে দেখার চেষ্টা করেছে। সে আমাকে বলে যে স্যার, আমার মনে হয় সরকারকে আর একটু সুযোগ দেওয়ার দরকার, আমরা এত তাড়াতাড়ি কেন সরকারের বিরুদ্ধে এতটা আমরা উত্তেজিত হয়ে উঠছি। তো সে একটা মজার কথা বললো যে আমরা প্রায় 35 বছর পরে একটা পুরুষ প্রধানমন্ত্রী পেলাম, আমাদের তো সময় দেওয়া উচিত। আমি হাসলাম, যদিও আমরা পুরুষ এবং নারী এই ব্যাপারটাকে ক্ষমতার ক্ষেত্রে খুব একটা গণ্য করার চেষ্টা করি না, কাজে আমাদের কাছে আমরা মহানেত্রী বেগম খালেদা যে দেখেছি তার পারফরমেন্স সততা আমরা দেখেছি। সুতরাং এটা একটা ব্যাপার আমাদের জনগণের মধ্যে আছে। তা আমি দুইজনেরই কথা শুনেছি, যেটা হলো আজিজুল বাড়ি হেলাল এবং সার্জিস আলম, উভয়ের বক্তব্য শুনেছি। আমি যেটা সবার ক্ষেত্রেই সার্জিস তো শেষ পর্যন্ত আশাবাদ ব্যক্ত করছে, একই সঙ্গে সে 50 মার্ক দিয়েছে। তো এর থেকে বোঝা যায় যে আমাকে আগামী দিনগুলিতে আস্থাহীনতার প্রথম দিকে যে আস্থাহীনতার যে বিষয়গুলি প্রথম দিকে প্রচন্ডভাবে আসছিল, ধীরে ধীরে কিন্তু এটা কমছে। আর একটা ব্যাপার, যে বাজেটের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে বিএনপি কিন্তু প্রায় বহু বছর সরকারে নাই, প্রায় 2006-এ বুঝি শেষ বাজেটটা তারা দিয়েছিলেন এবং এর মধ্যে বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকার মতন পাচার হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এরপরে প্রায় টার্ময়েল অবস্থার মধ্যে দিয়ে আমরা গত নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কাটিয়েছি এবং একটা সংশয় সন্দেহের মধ্যে দিয়ে এইরকম সিচুয়েশনে আমাদের মুদ্রাস্ফীতি ইত্যাদি নানা বিষয়গুলি আছে। সেটা আমরা বাজেট ঘোষণার পর আর বুঝবো যে কতখানি স্বস্তি আমরা পেতে যাচ্ছি। তবে আমি আশা করি যে এইখানে বিতর্ক আমরা কেন অস্থির হয়ে যাই অপোজিশনের কথা শুনে কিংবা সরকারি দলের কথা শুনে, আমাদেরকে তো সময় দিতে হবে। আর একটা হলো যে দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসন থাকার ফলে গণতান্ত্রিক নর্মসগুলির জন্য আমরা ভুলে গিয়েছি, এটা একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে ঘটতে থাকে। তা আমি অতটা হতাশ না বাংলাদেশে যে, এবং আমি বিশেষ করে আমি যেটা মনে করি যে বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার আমার মনে হয় দেশপ্রেম এবং কমিটমেন্টের ক্ষেত্রে কোনো সন্দেহ আমি করি না। হয়তোবা হতে পারে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তার দুর্বলতা হয়তো থাকতে পারে, কিন্তু কমিটমেন্টের ক্ষেত্রে সে যে
অসৎ, এটা কিন্তু আপনি আমি কমিটমেন্টের কথা বলছেন এবং সরকারের কমিটমেন্ট নিয়ে আপনার হয়তো কোনো ধরনের বিশ্বাসের জায়গাটি হয়তো নড়বড়ে না, কিন্তু বিরোধী পক্ষ যদি আমরা বলি, অথবা এনসিপির যেহেতু একজন নেতা আছেন, তিনি কিন্তু বলছেন যে সরকার হচ্ছে, অর্থাৎ বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। এটা আপনারই আসলে বক্তব্য, আমরা জানি কয়েকদিন আগে আপনি একটি চাঁদপুরে আপনি বলেছেন। আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি প্রতারণা করেছে সরকারের জনগণের সাথে? জি, আসলে একটা জিনিস কি, ধরেন একটা সরকার তো মাত্র 4 মাস হয়েছে। আমি সরকারকে 4 মাসে আমি চাই যে সরকার, আমরা সবাই এই মুহূর্তে যারা আছি বিরোধী দলে, সরকারের কিন্তু শুভাকাঙ্ক্ষী আরেকটা দিক দিয়ে। কারণ আমাদের ওই অভ্যুত্থানে একসাথে লড়াই করার একটা জায়গা আছে, আবার এর পূর্ববর্তী সময়ে এই একসাথে যারা বর্তমান রাজনৈতিক দল, সরকার দল, বিরোধী দল, তাদের নিপীড়িত হওয়ারও একটা ইতিহাস আছে। সো আমরা মনে করি এই মুহূর্তে বিএনপি একটা সরকার হিসেবে যদি ভালোভাবে ফাংশন না করতে পারে, এটার জন্য যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, আমরাও বাংলাদেশের অংশ, আমরাও ক্ষতিগ্রস্ত হব। সো আমরা একই সাথে যেমন তার একটা যৌক্তিক সমালোচনা করব, কিছু কিছু ক্ষেত্রে কঠোর সমালোচনা করব, একই সাথে আমরা সরকারকে একটা ইন্সপায়ার করার জায়গায় বা উৎসাহ দেওয়ার জায়গায় যেন ঠিক পথে থাকে, এই কাজটা আমরা করব। একটু আগে আমাদের একজন আলোচক তার জায়গা থেকে যেটা বললেন যে আমরা যদি শুরুর দিক থেকে দেখি, সরকার বেশ কিছু জায়গায় আমাদেরকে, আমরা মনে করছি যে আমরা এখানে প্রতারিত হয়েছি। কোথায় কোথায়? ধরেন আমরা যখন প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হলো না, আমরা মনে করলাম যে আমরা প্রতারিত হয়েছি। যখন আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এই গণভোটটাই তো অবৈধ, এটা তো হতেই পারে না এই প্রসেসে, আমরা মনে করলাম আমরা প্রতারিত হয়েছি। কারণ যেই ভোটাররা 50% ভোট দিয়ে তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওই একই ভোটাররা তো 70% ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাহলে যখন এই শব্দটা পর্যন্ত চলে আসে যে গণভোট তো এটা এক হিসেবে অবৈধ, তখন আমরা ফিল করে প্রতারিত হয়েছি। এর পরের লেয়ারে যখন আমরা বিএনপির 31 দফার দিকে তাকাই, তারা তাদের 31 দফা অনুযায়ী তারা বাস্তবায়ন করতে চায়, সেখানেও প্রথম দফাটা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। কিন্তু সংসদে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন হয়। তাহলে বিএনপির হয় দফায় ভুল আছে সেটা ঠিক করতে হবে, না হয় তিনি ভুল বলেছেন। পরবর্তীতে দেখেন বিগত সময়ে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন, জুলুম, নিপীড়নের শিকার হয়েছে এই বিচার বিভাগ দ্বারা। যেই বিচার বিভাগে সবসময় ক্ষমতার হস্তক্ষেপ করা হয়েছে, স্বাধীন ছিল না, সেটার পৃথক সচিবালয় প্রয়োজন। এই দুদককে ব্যবহার করে আওয়ামী লীগ লুটপাট করেছে, আবার নিরপরাধ বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মীকে তারা হয়রানির মধ্য দিয়ে নিয়ে গেছে। এই মানবাধিকার কমিশনকে তারা তাদের মতো করে ব্যবহার করেছে, পুলিশকে তারা তাদের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। তাহলে এই সংক্রান্ত সংস্কারের প্রত্যেকটা অধ্যাদেশ কিন্তু বাতিল হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটা ওই জায়গাগুলোতে গিয়ে ফিল করেছি যে আমরা তাহলে প্রতারিত হলাম। আপনি দেখেন সর্বশেষ যেটা নিয়ে আজকে অনেকগুলো নিউজে আমরা দেখলাম, পুশিনের বিষয়টা। এই মুহূর্তে ভারতে বাংলাদেশের বিজিবি প্রধান গিয়েছেন, বিএসএফ প্রধানের সাথে 4 দিনের মিটিং চলছে। যাওয়ার আগের দিন বাংলাদেশ সরকার থেকে স্টেটমেন্ট দেওয়া হলো যে তারা ভারতকে এখন পর্যন্ত এই পুশিন স্টপ করার বিষয়ে 13 বার চিঠি দিয়েছে। আমার আত্মসম্মানে লাগে, কারণ আমি কেন ভারতকে 13 বার চিঠি দিব? আমি একবার চিঠি দিব, তারা যদি এটা সঠিক রেসপন্স না করে আমি হাই কমিশনারকে ডাকবো, তারপরে যদি রেসপন্স না করে তাহলে তাদের জায়গা থেকে এটা যেইভাবে ফেস করার কথা ওইভাবে সমতার জায়গায়, সম্মানের জায়গা দিয়ে ফেস করতে হবে, নত জানো পররাষ্ট্রনীতির জায়গা দিয়ে না। আমার আজকে বিজেপি প্রধান তার দেশে গিয়েছে অতিথি হিসাবে, সেখানে মিটিং চলছে এই দুই দেশের এইসব বিষয়ে, পুশিন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। সে একই সময়ে যখন এইভাবে নগ্নভাবে পুশিন করা হয়, যেটা আমরা আজকে দেখেছি যে আমাদের বিজিবির সহযোদ্ধারা, সাহসী সন্তানেরা জনগণকে নিয়ে প্রতিরোধ করলো, একই সময় যদি এই ঘটনা ঘটে তাহলে তো আমরা মনে করব তারা আমাদের সাথে মকারি করছে। তো এই জায়গায় আমরা তো সরকার আর শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই। ওই জায়গাটাতে আপনারা দেখছেন যে মানে বাংলাদেশের পররাষ্ট্র যে জায়গাটা সেটা খুবই দুর্বল অবস্থায় না। এটা আসলে ব্যাপারটা কি, আমরা মানে এটাকে তারা যে অ্যাক্টগুলা করছে, এই অ্যাক্টগুলো আমরা জানি না তারা বুঝে করছে না বুঝে করছে, কিংবা হয়ে যাওয়ার পরে তারা এটা ফিল করছে কিনা যে এটা এভাবে হওয়া উচিত ছিল না। এই অ্যাক্টগুলো আমাদের কাছে মনে হয় যে দিন শেষে যেটা রিপ্রেজেন্ট করতেছে ফলাফলটা, এটা নতজান পররাষ্ট্রনীতি। আরেকটা এক্সাম্পল দিই, বাংলাদেশের জ্বালানি সংকট হলো কেন? আমরা দেখলাম হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজ আটকে আছে। ইরানের সাথে কি আমাদের ওই সম্পর্ক যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজ আটকে থাকবে? কিন্তু আমরা যখন দেখি ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে, ইরানের আইআরজিসির প্রধান থেকে শুরু করে যারা আছে, তাদেরকে একের পর এক হত্যা করা হলো, এবং তখন আমরা বাংলাদেশের ইরানের যে কমিশন, হাই কমিশন, সেখানে গিয়ে আমরা ন্যূনতম সহমর্মিতা জানাতে পারলাম না।
তখন তারা তো তাদের জায়গা থেকে বাংলাদেশের ওই পক্ষে আর থাকবে না, তখন তারা বাংলাদেশের ওই জ্বালানির যে জাহাজ সেটা আটকে দিল। এবং আমরা এখানে সিন্ডিকেটের কাছে অল্প কয়েকদিন, সরকারের অল্প কয়েকদিনের মধ্যে সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করলো। এবং আপনি দেখেন সরকার তার 4 মাসের মধ্যে জ্বালানির মূল্য 2 বার বৃদ্ধি করলো, প্রায় 20 থেকে 30%। এর প্রভাব পুরো দেশের উপরে পড়বে, কারণ আপনার একটা দেশের ইকোনমি, উৎপাদন, বন্টন, বিপণন, শিল্প, কৃষি, সার, প্রত্যেকটা জিনিস, আপনার গার্মেন্টস, আপনার পরিবহন, সব কিছু তো আপনার এই জ্বালানির সাথে সম্পর্কিত। তাহলে এটা যখন 4 মাসের মধ্যে এত বেড়ে যায়, এটা সামাল দেয়া আগামীতে অল্প কিছুদিনের মধ্যে 2-3 মাসের মধ্যে সরকারের জন্য খুবই কঠিন হবে। এটা যখন হবে, সরকার একাই কি সাফার করবে? না, আমরা সবাই সাফার করব। এই জন্য আমরা ওই জায়গাটাতেও দেখেছি যে সরকার স্ট্রং অবস্থান নিতে পারতো। আরেকদিকে আমেরিকা থেকে সেহেতু কি হয়েছে, হামলা তো তারা করছে অবৈধভাবে। একটা সার্বভৌম দেশের উপর তো এইভাবে হামলা হতে পারে না। সো আমার ওই জায়গায় স্ট্রং একটা পয়েন্ট থাকতে হবে। সো ওই জায়গাটাতে আমরা এটা লক্ষ্য করেছি। আবার আপনি দেখেন, আমরা বিসিবিতে দেখলাম তামিম ইকবাল একজন ক্রিকেটার, ফাইন, আপনি তাকে প্রেসিডেন্ট হিসেবে থাকতেই পারে, একটা দলীয় বিষয়। কিন্তু সেখানে যখন আমরা বিএনপির স্থায়ী কমিটির যারা নেতৃবৃন্দ, তাদের সন্তান, পরিবার, স্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভাই, এই মানুষগুলোকে আমরা ওইখানে দেখি, তখন আমরা আশাহত হই। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমাদের বর্তমান মহাসচিব বিএনপির জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমরা তাকে সর্বজন শ্রদ্ধেয় কিন্তু মানুষ তিনি, তার একটা দীর্ঘ লড়াই আছে। তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে, জনাব সালাউদ্দিন আহমেদকে ঘটনার পরিক্রমায় দেশের বাইরে থাকতে হয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, এই মানুষদেরকে লড়াই করতে দেখে কিন্তু আমরা বড় হয়েছি। আমরা যখন দেখি যে আমার রংপুর বিভাগ থেকে বিসিবির ডিরেক্টর হন আমাদের মহাসচিব সাহেবের ভাই, তখন আমরা আবার আশাহত হই। তার তো ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, দলীয়করণের কথা আপনি হ্যাঁ, বলছেন। মানে তার হচ্ছে রংপুর বিভাগে কি আমার কোনো ক্রিকেটার ছিল না, বাংলাদেশের কোনো জাতীয় ক্রিকেটার ছিল না, ইভেন আমার ক্রিকেটের ক্যাপ্টেনও আছে রংপুর বিভাগে। তাহলে আমরা সেরকম একজনকে বিসিবি ডিরেক্টর বানাতে পারতাম। কিন্তু সেটাও যখন তিনি জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক, তারপরে যখন এই পদগুলো নিতে হয়, তখন আমরা আশাহত হই এবং প্রতারিত হই। তো সামগ্রিকভাবে এই জন্য আমরা এই কথাটা বলছি, কিন্তু আমরা চাই বিএনপি এটা থেকে উতরে যাক। আজল বাড়ি হেলার প্রতারণার জায়গাগুলো উনি খুব পরিষ্কার করে হচ্ছে বর্ণনা করেছেন। আপনারা কোন কোন জায়গায় প্রতারণা আমি করেছেন? আরেকটা টক শোতে বলছিলাম যে সাজ্জিদ আলম প্রতারণা শব্দটা বলছে, এই শব্দটাকে পলিটিক্যালি রেটরিক হিসাবে আমি ধরে দিতে পারি। আমি এই শব্দটাকে, কারণ বিরোধী দল প্রতারক, তারপরে বেঈমান, বিশ্বাসঘাতক এগুলো বলে। আমি একটু সফটলি বলতে চাচ্ছি, দেখেন, আমি যদি একটু এখন হার্ড হই, দেশের প্রতারণাটা কোথায় হলো, আমি মনে করি মূল প্রতারণাটা করেছে কনসেনসাস কমিটি। কনসেনসাস কমিটি জাতীয় ঐক্যমতের যে সরকারটা, ঐক্যমতের যে কমিটি ছিল আলী রিয়াজের নেতৃত্বে। আপনি আমাদের কোনো নেতা, মাঝারি পর্যায়ে কোনো নেতা বলতে পারে গণভোটকে অবৈধ কি আমরা কখনো বলেছি? মানে বিএনপি অফিসিয়ালি কি গণভোটকে অবৈধ বলেছে? কিন্তু বিএনপি তো অবৈধ, বিএনপি তো গণভোটের প্রস্তাব দিয়েছে নাকি? গণভোট যে করতে হবে, ফার্স্ট এটার পায়োনিয়ারকে বিএনপি। বিএনপি বলছে হ্যাঁ গণভোট করা যেতে পারে, গণভোট করতে হবে। যেহেতু আমরা সমস্ত পার্টিসগুলো আমাদের কমিটমেন্টগুলো, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বোধহয় এই বিষয়ে বক্তব্য না, আপনি দিয়েছেন। এবং আরেকজন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেনি, কোনো বিএনপির প্রথম শ্রেণীর কোনো নেতাই বলেনি। হ্যাঁ, হয়তো কোনো আপনার পলিটিক্যালি মাঠের যে বক্তব্যে কেউ হয়তো বলেছে, কিন্তু গণভোটের কথা তো আমরাই বলেছি যে গণভোটটা করতে হবে। কেন করতে হবে? যাতে জুলাই সনদটা ইমপ্লিমেন্ট হয়। জুলাই সনদ ইমপ্লিমেন্ট হবে না, এই বিশ্বাস অবিশ্বাস একে অপরের মধ্যে ছিল। সবাই কমিটমেন্ট করতেছি, তারপরও জনগণের উইলটা নেওয়া যেতে পারে আমরা বলছি, তাই না? অর্থাৎ গণভোটটা হোক। গণভোটে 71 না 72% লোক ভোট দিয়েছে যে গণভোটের পক্ষে, যে আপনার এই 84টা দফা আপনাকে বাস্তবায়ন করতে হবে। তা আমরা সেটা বাস্তবায়ন করছি। তাহলে প্রতারণা করলাম কি? প্রতারণা হলো ওইখানে যখন আপনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনি যখন সিগনেচার করতে যান না, তখন প্রতারণা মনে হয়। জুলাই সনদে যে নারীদেরকে 5% মনোনয়ন দিতে হবে লেখা রয়েছে, সেখানে কিন্তু জামাতের কমপ্লিট প্রতারণা রয়েছে। আমরা দিয়েছি। আমি সেটা বলছি। তারপরে আপনি যখন ডেপুটি স্পিকার নিতে হবে 23 দফায় রয়েছে, আপনি নেননি, এটা কমপ্লিটলি প্রতারণা। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে অ্যাকর্ডিং টু গণভোট, সেই বাস্তবায়নের জন্য একটা লোক লাগবে, একটা কমিটি করতে হবে, ওভারসিং কমিটি লাগবে না একটা, বা এক্সিকিউটিভ কমিটি লাগবে না? সেই কমিটি যখন আপনি লোক না দেন, তখন সেটা প্রতারণা হয়। এরপরে আসেন
যে সার্জিস আর একটা বলছে যে ওত নেওয়ার ব্যাপারে, সংবিধান সংস্কার পরিষদের ব্যাপার, ওত নেওয়ার ব্যাপারে আপনি বলুন। এই প্রতারণাটা করেছে কিন্তু আলী রিয়াজ সাহেব, দ্বিতীয় প্রতারণা করেছে নির্বাচন কমিশন, আমি মনে করি অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, যে নির্বাচন কমিশনের যেটা বললাম। আলী রিয়াজ সাহেব উনি আমাদের যে 84টি দফা ছিল তার মধ্যে 30টির মতো আমাদের কমন দফা ছিল, কোনো নোট অফ ডিসেন্ট নেই। আর অন্যান্য দফায় আমাদেরও কিছু নোট অফ ডিসেন্ট আছে, তাদেরও কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেখানে বলা আছে এই জুলাই সনদেই যে নোট অফ ডিসেন্টগুলো ইমপ্লিমেন্ট হবে এইভাবে, যে দল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে তাদের মতো করে ওইটা সংশোধন হবে। এবার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করতে হবে তাও লেখা আছে, কিন্তু আলী রিয়াজ সাহেব প্রতারণা করলো কোথায়? তিনি একটা জুলাই আদেশ দিলেন, সেই জুলাই আদেশে তিনি কারোর সাথে কথা না বলে লিখলেন যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ। সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ হলে এই যে এই বডিটা শপথ নিতে হবে। এটা কিন্তু আপনার নির্বাচন কমিশনে একটা শপথের দিন দেখে একটা নীল কাগজ আমাদের সবাইকে ধরিয়ে দিল। উনি এই দায়িত্বটা কোথার থেকে পেল যে সবাইকে আরেকটি শপথ নিতে হবে? আমার তখন প্রশ্ন জাগে, প্রথম শপথ যদি আমি নিই একজন এমপি হিসাবে, তাহলে আমি যদি পরে আরেকটা শপথ দিই, প্রথম শপথটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় না? উদাহরণ দিতে পারে যে 73 পার্লামেন্টকে উদাহরণ দিতে পারে, সেটা উদাহরণ দিলে আমি তখন সেই বক্তব্য দেবো, তা না হলে এখন বক্তব্য অনেক বড় হয়ে যাবে। কিন্তু বিরোধী দল তো সেজন্য দুটো বলছি শপথ যে দিল। সংস্কার পরিষদ করতে হবে, তাই তো একটা, তার মানে আপনি একটা গণপরিষদ করতে চাচ্ছেন, তোমার নতুন করে রিরাইট সংবিধানকে লিখতে চাচ্ছেন, তাই না? আমরা যেখানে বলছি যে সংবিধান সংশোধনের 47টি অনুচ্ছেদে 47টি দাবির মধ্যে কিছু কিছু জায়গা জুলাই সনদই বলছে যে আর্টিকেল সাব আর্টিকেলগুলো অ্যামেন্ডমেন্ট করলেই আপনার এই বাস্তবায়ন হচ্ছে এটা, আর পরের এগুলো নির্বাহী আদেশে। সুতরাং আলী রিয়াজ সাহেব কারোর সাথে কথা না বলে তিনি একটা জুলাই আদেশ, আমরা সবাই যেখানে জুলাই সনদ বাস্তবায়ন করব, গণভোট করব, তিনি তার জন্য একটা আদেশ জারি করলেন। ভালো কথা, আদেশ জারি করলেন। এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, ওইটা আদেশে আবার তিনি ব্র্যাকেটে লিখে দিলেন। কার সাথে কথা বলে লিখলেন? কার সাথে কথা বলে তিনি? কারোর সাথে কথা, আমার তো বিএনপির সাথে কথা বলেনি। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে যদি কোনো প্রতারণা হয়ে থাকে, তাহলে কিন্তু আমি যে 4টা পয়েন্ট বললাম, যে আপনি ডেপুটি স্পিকার দিচ্ছেন না, আপনি মহিলাদের 5% দিচ্ছেন না, আপনি কমিটিতে আসছেন না, আপনি সিগনেচার করছেন না, তাহলে কি সেটা আপনার প্রতারণা হলো না? গণভোট নিয়ে আমরা অবৈধ কখন বললাম? তো এটা তো আরেক ধরনের জালিয়াতি কথাবার্তা হলো। আমরা কখনো গণভোটের প্রপোজাল তো দিল আমরা, ঠিক আছে গণভোট। সেকেন্ড একটু বলি। এবার বললো যে পুশ ইন নিয়ে একটা কথা বলা হলো, তাই না? আমরা এই প্রসঙ্গে আসবো, আরো কিছু হয়তো প্রসঙ্গের মধ্যে তখন পুশ ইনের বিষয়টা হয়তো আসবো, কিন্তু গণভোটের বিষয়টি বলছেন ভাই এখানে একটা বিষয় বলছে, যেটা হচ্ছে যে আমরা যখন প্রথমে সিগনেচার করি না, এটা এক ধরনের প্রতারণা হয়। আমি মনে করি আজকে আমরা যতটুকু বিএনপিকে এই জুলাই সনদের কথা বলতে পারছি, যতটুকু তাদেরকে আমরা গণভোটের রায় বাস্তবায়নের কথা বলতে পারছি, এটার মূল কারণ হচ্ছে, মানে পিছনের প্রেক্ষাপটটা হচ্ছে এনসিপির ওই সাইন না করা। কারণ এনসিপি তো সাইন কেন করবে না? এনসিপি তো জুলাই সনদ সবচেয়ে বেশি চায়, এই সংস্কারগুলো চায়, তাহলে সাইন কেন করবে না? কারণ যখন এই জুলাই সনদটা সাইন করার সময় হলো, যখন সবাইকে ডাকা হলো, তখন আমরা গিয়ে দেখি এখানে শুধু 84টা সংস্কার আছে, এরপরে সাইন। এই সাইন করে আমি কি করব? মানে আমার তো থাকতে হবে এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এটার লেজিটিমেসি কি, এটার ভিত্তি কি, এবং এটা করতে বাধ্য থাকবে কিনা, যদি না থাকে পরবর্তীতে এটা শাস্তি কি হবে, এই প্রসিডিউর তো আমার থাকতে হবে। আমি কি যখন মনে করেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না? আমি আপনাকে বলছি তো যখন আমরা দেখি যে এইরকম কোনো কিছু নাই, তখন আমরা বেঁকে বসলাম যে না, আগে এই প্রক্রিয়া ঠিক করতে হবে, এটা লেজিটিমেসি ঠিক করতে হবে, এরপরে আপনি আপনার জায়গা থেকে আমাকে এনে দেন, তারপর আমি সাইন করে দিচ্ছি। এর পরবর্তীতে তারা এই যে জুলাই সনদ, এটার বাস্তবায়ন আদেশ, একটা আদেশ দিল। এই আদেশের 2টা জায়গা, একটা জায়গা হচ্ছে এর মধ্য দিয়ে, এই আদেশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হচ্ছে, এই আদেশের মধ্য দিয়ে আরেকটা গণভোট হচ্ছে, 2টা ভোট হচ্ছে।
মানুষ দুইটা জায়গায় ভোট দিয়েছে। এই গণভোটের মধ্য দিয়ে একটা মানে জনগণের লেজিটিমেসি নেওয়া হবে, গণবৈধতা, যার মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই হোক তারা এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, এই গণভোট হলো 70% মানুষ এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিল, এবং এর ফলশ্রুতিতে আমরা এই নতুন অবস্থায় আসলাম। তারপরও ভাই যেটা বলেন আমি ওনাকে সংশোধন করি, সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে জনাব সালাউদ্দিন আহমেদ উনি একটু ঘুরায় বলে যে আমরাও তো এই গণভোটকে অবৈধ বলতে পারি। উনি এভাবেই কথা বলেন, ওনার প্যাটার্নই এটা, উনি এর মধ্যে দিয়ে এটা বলেছেন। এমনকি আমি একদম স্পষ্ট বলছি, আমার সাথে টকশো করা অবস্থায় ডাক্তার জাহেদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন আমি তো এই গণভোটকে অবৈধ মনে করি। এবং মাননীয় আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এভাবে বলেছেন যে যেই প্রক্রিয়া এটা হয়েছে এই প্রক্রিয়াটাকে আমরা অবৈধ মনে করি, যার মধ্য দিয়ে গণভোটটাও আমরা চাইলে অবৈধ বলতে পারি, এভাবে বলছে। তাহলে যেই প্রক্রিয়া আপনি গণভোটকে অবৈধ বলতে পারেন, ওই একই প্রক্রিয়া আপনি তো এই নির্বাচনকে অবৈধ বলতে পারেন। আমি একটু শেষ করি ভাই, একটু বিরতি দাও, তোমার সাথে একটু কথা বলি। এইটা কথাটা যেটা বলছে অবৈধ, এটা একটু পরে আলোচনা করি। আমার বক্তব্য হলো যে তারা যে সিগনেচার করলো, কি দেখে সিগনেচার করলো, প্রথমে করলো না আর পরে যে করলো কি ছিল তাতে তাদের সিগনেচারটা করলো। হ্যাঁ এটা তো আমি বললাম, মানে প্রথম সিগনেচারের আগে করলাম, সিগনেচারের আগে কোনো প্রসেস ছিল না যে এইটা যখন করলাম, হ্যাঁ তখন আমার একটা আদেশ আমরা দেখলাম যে আদেশের মধ্য দিয়ে দুইটা জিনিস যাচ্ছে, একই সাথে নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে। এই গণভোটের পরবর্তীতে এটা তারা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, এবং ওই আদেশেই লেখা আছে সংবিধান সংস্কার পরিষদের শপথ সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হবে। ভাই এখন একটু আগে একটা কথা বলেছে দেখেন, ওনারা বললেন যে তারা একটা কমিটি করেছে, তারা 6 জন দিচ্ছে, বিরোধী দল থেকে 6 জন চাচ্ছে, যেই কমিটি এটা বাস্তবায়ন করবে ওইটাই তো আদেশে লেখা। ওইটাই তো লেখা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি আরেকটা শপথ দিবেন, আপনি এই জিনিসটাকে আরো ওন করবেন, আপনি শপথ নিচ্ছেন যে আপনি এটা সংস্কার করবেন, এবং ওই কমিটির কথাই গাইডলাইন তো এখানে দেয়া আদেশে, আপনি তো আরেকটা করছেন। আমরা তো মনে করি ওইটার ভিত্তিটা আরো শক্ত, কারণ ওইটা আদেশে দেয়া আছে, ওইটার ভিত্তিতে গণভোট হয়েছে এবং ওইটার ভিত্তিতে আপনি শপথ নিতেন। আপনি এখন যেটা কমিটি করছেন এটা তো সরকার দলের ইচ্ছা হয়েছে একটা কমিটি, এই কমিটি আপনি দেখবেন সরকার দল একটা কাজ করেছে, যে অধ্যাদেশগুলো পাশ হয়েছে সেগুলো যাচাইয়ের জন্য কিছু কমিটি করে দিয়েছিল, কিন্তু যেই মানুষগুলো ধরেন ব্যারিস্টার নওশাদ জমির আমার আসনের বিএনপির এমপি, উনি ওনার জায়গা থেকে কিছু সংশোধন দিয়েছিল মানবাধিকার কমিশন সহ দুদক সহ বিভিন্ন জায়গায়, সেই সংশোধনগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, ওইগুলো যেভাবে ছিল ওইভাবেই পাশ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই নাম কাওয়াস্তে কমিটি তো চাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি আসলে দিন শেষে কি, ধরেন বিএনপি আজকে সরকার দল হতেও পারে 10 বছর পরে বিএনপি বিরোধী দল, তাহলে আমরা চাই ওই টাইমের বিরোধী দলটাও যেন সেফ থাকে, কেউ যেন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে কারো উপরে দমন পীড়নটা না করতে পারে, আমাদের চাওয়াটা ওই জায়গায়। আমি বলছি যে ওরা সিগনেচারটা করলো, সেখানে সে বললো না যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে তাও লেখা আছে, বললো না? তা আমরা তো যেভাবে জুলাই সনদে লেখা আছে ঠিক সেইভাবে ইমপ্লিমেন্ট করছি। সিগনেচার যখন করলেন তখন তো লেখা আছে যে হাউ টু ইমপ্লিমেন্ট, এইটা আপনার 1 থেকে 47 পর্যন্ত উপরে আমি লেখা আছে নীলকালি দিয়ে, 48 নম্বরে ওইখানে একটু ফাঁকা করে ওইখানে লেখা আছে ওইগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করাবে। তাহলে ওইটা দেখে আপনি সিগনেচার করলেন। এখন জুলাই সনদ কি ইকুইভ্যালেন্ট টু জুলাই আদেশ একই জিনিস হলো? না, দুইটা তো আলাদা। দুইটা আলাদা না। জুলাই আদেশ একটা জিনিস, জুলাই সনদ আর একটা জিনিস। তা আমরা থাকবো কি জুলাই সনদের উপরে? আমাদের মূল হলো জুলাই চার্টার। সেই জুলাই চার্টারটা আপনি যখন সিগনেচার করলেন তখন সেই জুলাই চার্টারে যা যা লেখা আছে সেইখানে আপনি লেটার টু লেটার, ইভেন দ্য পাংচুয়েশন লাইক ডট দাড়ি কমা সেমিকোলন সব আপনি মানবেন, তাই তো? এখন সেইটা ঠিক মতো করার জন্য আমরা একটা কমিটির নির্দেশ, ওই কমিটি কিন্তু সংস্কার পরিষদ না। সংস্কার পরিষদ হলো যে সংবিধানকে আমূল পরিবর্তন, মানে র্যাডিক্যাল চেঞ্জ, একদম মানে খোল নলচে বা বদলে দিয়ে একদম নতুন একটা করার জন্য উনি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে। এটা তো এটা হাসলে আমার মনে হয় না। একই সাথে জামাতের সাথে আলোচনা করা হয়েছে কিনা আমি জানি না। আলী রিয়াজ সাহেব এই কাজটা কেন করে গেলেন? আরেকটা দুটো শপথ একসাথে কি নেওয়া যায়? আপনি বলছেন 72 উদাহরণ দেন তাহলে কিন্তু বক্তব্য আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস শুধু অ্যাড করি, মানে যে জায়গাটা হয়তো বুঝতে একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে জুলাই সনদে আমার সংস্কার প্রস্তাবনাগুলো আছে 84টা। এখানে আমি এই যে সংস্কার প্রস্তাবনাগুলো এগুলাতে আমি একমত, এই জন্য এখানে আমি সাইন দিচ্ছি, কিন্তু এখানে কোথাও এটা লেখা নাই যে আমরা এটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব। না না না, জুলাই সনদ এখন তুমি গুগলে আছে, দেখো। আরেকটা জিনিস
দেখেন ওইখানে লেখা আছে 1 থেকে 47। আমাদের ভাই এগুলোতে ট্রেনিং হয়েছে, আমাদের দল, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি। কারণ কি না, সাদৃশ্য পড়ছে, কারণ কি এগুলো আমরা জানি এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ। 1 থেকে 47টা অনুচ্ছেদ আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট বাই ইম্পোজিং by amendments the article and sub articles of constitution কিছু মানে সংবিধানে কিছু সংশোধন করতে হবে। 48-এর পরের থেকে গভর্নমেন্ট প্রেসিডেন্ট অর্ডিন্যান্স, নির্বাহী আদেশ, কিছু আইন বিধি এটা সরকার নিজেই পারে, যেগুলো করতে হবে। এই হলো জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি। আপনার জুলাই আদেশে কি আছে? আদেশে আছে যে বাইক্যামেরাল করতে হবে, আদেশে আছে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, আদেশে আছে যে 30টা না কয়টা চারটা মানে গণভোটের যে 4টা পয়েন্ট, যেটা হলো বাইক্যামেরাল করতে হবে, আর একটা হলো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, থার্ড হলো আমরা যেসব প্রশ্নে একমত হয়েছি সেগুলো ইমপ্লিমেন্ট হবে, যেগুলো একমত হয়নি সেইগুলো যে নোট অফ ডিসেন্ট যে আছে সেইগুলো যে দল জিতবে সেই দল তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী করবে। যেমন এই ঐক্যমত কমিশন বলছে যে আমাদের সংবিধানের মূল ভিত্তি ফান্ডামেন্টালস হবে, ফাউন্ডেশনস হবে সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা, সর্বধর্মের সমান অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক অধিকার আর সমস্ত ধর্মের মধ্যে একটা সম্প্রীতি আছে না। আমরা বলছি এইটা মানবো, এর সাথে যোগ করতে হবে বিএনপির যে বক্তব্যটা আছে যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এই জায়গায় আমরা নোট অফ ডিসেন্ট যেটা যোগ করতে হবে। আপনার এটা থাকবে, কনসেনসাস কমিটি যেটা বলছে সেটা থাকবে, তার সাথে আমরা যদি ভোটে জিতি, আমাদের যেহেতু মানুষ 51+ ভোট দিয়েছে, আমরা এই জায়গা যোগ করব সর্বশক্তিমান আল্লাহর প্রতি এটা সমস্যা না। আমি আসলে একটা জিনিস স্বীকার করি ভাই, আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরো কয়েকটি জায়গা আছে। আপনাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে আপনারা জুলাই সনদ যা বাস্তবায়নের আছে জুলাই সনদে ঠিক তাই মানছি আমরা। জুলাই আদেশটা হলো আপনার গণভোট করতে হবে, আর জুলাই সনদ বাস্তবায়ন।